লেখায় আসি। প্রদীপ প্রধান চাঁপাডাঙ্গা, হুগলি থেকে লিখছেন, আমার এই বড়বেলায় বসে যে নদীটির কথা লিখতে বসেছি তাকে ঘিরেই আমার ছোটবেলা স্বপ্নেরা ঘুরে বেড়াতো। আজ মনে পড়লে এই পাতা ঝরার বয়স নতুন পাতায় কুঁড়িতে ভরে যায়। সহজেই ফিরে যাওয়া যায় সেই প্রিয় নদীর কাছে, যার স্রোতের টানে জোয়ার ভাটায় জীবনও বয়ে গেছে সহজ ছন্দে। তার সখ্য অন্তর্দর্শন আমার জীবনকে করেছে সরস ও সুন্দর। আমার ছেলেবেলার বয়ে যাওয়া সেই নদীর নাম হলদি নদী। নদীর ধার ঘেঁষে কত ঘরবাড়ি, বাজার, সারি সারি নৌকা, হাটবারে দূর দূরান্ত থেকে আসা মানুষের কেনাবেচার কোলাহলে মিশে যেত নদীর ছলছল কলকল ধ্বনি। রাতের অন্ধকারে টিমটিম আলোর মালা ঢেউয়ের দোলায় দুলত। পুজোর ছুটিতে মামাবাড়ি যাওয়ার কথা মনে পড়ে। পাল তোলা নৌকোয় দীর্ঘ নদীপথে কত আনন্দ নিয়ে মায়ের কোলে বসে থাকতাম। ছপ ছপ দাঁড় টানার শব্দ, জলে একের পর এক ঘূর্ণি, অবাক চোখের তারা নিষ্পলক স্থির। সেই জোয়ার জলে ভেসে যেত কত কি। নদী তীরে কত অচেনা পাড়া, অজানা জীবন। বটগাছের ঝুড়ি ধরে ছেলেদের দোল খাওয়া, জেলেদের মাছ ধরা, সারি সারি বক। নদীর ঘাটে অল্প বয়সী এক বউ চেয়ে থাকে, তার ঘোমটার ফাঁক দিয়ে সেই মায়াময় দুটি চোখ আজও গেঁথে আছে মনে। খেয়া পারাবার নদীর মতো কিছু ছবি রঙে রেখায় বাসা বাঁধে আমার ক্যানভাসে। জীবনের পড়ন্ত বেলায় অনুভব করি সেই নদীর মতো ভাটার টান, স্রোতহীন বালির চরে আটকে পড়া নৌকা। আবার পূর্ণিমা রাতের জোয়ার লাগা নদীতে কুল ভাঙা প্লাবন, আশা নিরাশা সুখ দুঃখের ঢেউয়ে নৌকার দুলুনি। নদীর বুকে সেই এক অপার্থিব আলো, তার অন্তহীন দোলাচল আজও বুকের ভেতর দোল দিয়ে যায়। প্রদীপ প্রধান, আপনার লেখাটি পড়লাম। চাঁপাডাঙ্গা, হুগলি থেকে আপনি পাঠিয়েছেন চিঠি। নদীর কথা। সবিতা মহাপাত্র, সোনাঝুরি, বালুচুরি আবাসন, কাঁথি, পূর্ব মেদিনীপুর। নদী কুলুকুলু রবে তার সুখ দুঃখের কথা শুনিয়ে যায় বই কি। তাই তো জীবনের সঙ্গে নদীর তুলনা করা হয়েছে। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানটি বড় মন টানে। আমার জীবন নদীর ওপারে এসে দাঁড়ায়ও দাঁড়ায়ও বধূ হে। বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু জিজ্ঞাসা করেছিলেন, কোথা হইতে আসিয়াছ নদী? গঙ্গামাতা বলেছিলেন, মহাদেবের জটা হইতে। নদীর সঙ্গে একাত্ম হয়েছিলেন বলেই হয়তো গঙ্গা মায়ের উত্তর শ্রবণে নয়, তিনি হৃদয় পেতে শুনেছিলেন। আমার বন্ধুর বাড়ি কংসাবতী নদীর ধারে। নদীর স্বচ্ছ জল আজলা ভরে চোখে মুখে মাখতেই যেন মায়ের হলুদ মাখা হাতের গন্ধ পেলাম। অদূরে দেখি বালির ওপর বাঁশের কলম দিয়ে এক মা তার ছেলের অক্ষর পরিচয় করাচ্ছে। ভালো লাগলো। নদীমাতৃক দেশে এভাবেই তো সমস্ত সভ্যতা গড়ে উঠেছে। অনুভব করলাম কংসাবতী যেন ফিসফিসিয়ে বলল, ওপারে যে দেখো। আমি পলি মাটির প্রলেপে মাটিকে সরস উর্বর শস্য শ্যামলা করে তোমাদের শ্রীবৃদ্ধি সুখ ঐশ্বর্য বিত্ত সম্পদে ভরিয়ে দিচ্ছি, আর তোমরা আমার বুক নোংরা আবর্জনায় ভরিয়ে দিচ্ছ। এই তোমাদের প্রতিদান? কতদিন আর সইব?
একদিন ভয়ঙ্কর মূর্তি ধরে সব কিছু ভাসিয়ে দেব। বলো প্রাত্যহিকে, এখনো কি আমাদের ভাবার সময় আসেনি? একদিন তুঙ্গভদ্রার তীরে বসে বিজয়নগরের রাজধানী হাম্পির গৌরবোজ্জ্বল অতীত ইতিহাসের কথা ভাবছিলাম। নদীও কি ভাবে ধ্বংসপ্রাপ্ত সেই রাজবাড়ির কথা? হঠাৎ তুঙ্গভদ্রা জলে পড়ল পূর্ণচাঁদের মায়াবী আলো। সেই সম্মোহন আলো যেন পৃথিবীর সব রূপ রস গন্ধ মাখিয়ে দিল আমার চোখে মুখে। আমি শুনতে পাচ্ছিলাম বিরহ কাতর এক অজানা পাখি মুহুর্মুহু ডেকে চলেছে তার প্রণয়ীকে। সে আবেগ ভরা ডাক প্রতিধ্বনি তুলছিল চাঁদিনী চন্দন মাখা তুঙ্গভদ্রার জলে। সব ভালোবাসার বুঝি একই রং, একই সুর। বিঠল মন্দির থেকে ভেসে আসছিল নৃত্যপটীয়সী রানীকে ভালোবেসে উপহার দেওয়া রাজার সেই ৫৬টি স্তম্ভের সারে গামার শব্দসুর, যার একটিতে আঘাত করলে একই সুরে সুরে সবগুলি বেজে উঠত। আমার শ্রবণ ধন্য করে তুঙ্গভদ্রার জল তরঙ্গে যেন বেজে চলেছে সেই একই সুরমূর্ছনা। আহা, কি অপূর্ব মুহূর্ত! সবিতা মহাপাত্র। আপনি লিখেছেন সোনাঝুরি বালুচুরি আবাসন, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। অসিত কুমার তা আপনার লেখাটি পড়ি ২ নম্বর সূর্য সেন রোড, নবগ্রাম, হুগলি থেকে পাঠিয়েছেন। সুদূর আসাম রাজ্যের প্রান্ত সীমায় বন জঙ্গল পাহাড় পর্বতের ভিতর দিয়ে আপন গতিতে বয়ে চলা এক অখ্যাত অজানা নদীর কথা শোনাই। উৎসভূমি নিয়ে বিতর্ক থাকলেও শিলংয়ের লেককেই উৎসস্থল ধরা হয়। তারপর নিভৃতে নীরবে দীর্ঘ পথ চলার পর যখন সমতলে বৈতালাংশু নামের জনপদে নেমে এলো, তখন সে পথশ্রান্ত, শান্ত তার গতিধারা। এর মাঝেই সে পেয়েছে পাহাড়ের খাঁজে খাঁজে বাস করা উপজাতিদের প্রাণ ভরা ভালোবাসা। নদী বরা পানি তাদের সাথী, প্রতিবেশী ও দেবতা। কোনোভাবেই তার জল দূষিত করতে দেয় না। বছরে অন্তত ২ বার বরা পানিকে পবিত্র করার উৎসব পালিত হয় তাদের। দলে দলে মানুষ আসে নদী তীরে। হাতে থাকে একটি বিশেষ গাছের শিকড়, ছুঁড়ে দেয় নদীর জলে, তাতে জল শুদ্ধ হয়ে নিচে নামবে। সুসভ্য মানুষের কুটিল আবর্তে সেই নদীর বুকে বাঁধ দিয়ে এক জলবিদ্যুৎ প্রকল্প তৈরির কাজে সেখানে পৌঁছলাম। চমকে উঠেছিলাম বরাপানির সৌন্দর্য দেখে। নদী তীরে তৈরি হলো আমাদের আবাসস্থল। কিন্তু মন বিষণ্ণ হয়ে যেত। সন্ধ্যার পর নদী তীরে কোনো পাথরের উপর বসলে শোনা যেত তার কলতান, উচ্চ সঙ্গীতের লয়। শুরু হলো কাজ। শুরু হলো নদীর বুকে যন্ত্রদানবের দাপট। বেঁধে ফেলা হলো নদীকে, যেন তার বুকে চলছে ধ্বংসলীলা। অনুভব করতাম তার অন্তরের বেদনা। হঠাৎ একদিন দুপুরে হড়পাবান নদী ভীষণ আকার ধারণ করে আমাদের বহু মেশিন হয় ভাসিয়ে দিল অথবা দুমড়ে মুচড়ে দিল। অনেক ক্ষতি সহ্য করেও আবার কাজ শুরু হলো। কিন্তু কয়েক মাসের মধ্যেই পুনরাবৃত্তি। এবার মধ্যরাত্রে যাবতীয় মেশিন যন্ত্রপাতি তালগোল পাকিয়ে দিল। ক্ষিপ্ত হয়ে উঠল স্থানীয় আদিবাসীরা। তারা মনে করে নদীর এমন রুদ্ররূপ তারা আগে কখনো দেখেনি। তাই নদীকে শান্ত করতে শুরু হলো পুজো পাঠ। কিন্তু সভ্যতার সংকট, বিদ্যুৎ চাই চাই। কিছুদিন থমকে থেকে আবার শুরু হলো কাজ। চলে এসেছি সেখান থেকে অনেক দিন আগে। হয়তো নদীর বুকে বাঁধ উঠে গেছে, হয়তো বিদ্যুৎও তৈরি হচ্ছে,
কিন্তু মধ্যরাতে ঘুম ভেঙে গেলে বরা পানির সেই কান্না যেন আজও শুনতে পাই। অসিত কুমার তা। আপনি লিখলেন 2 নম্বর সূর্য সেন রোড, ডাক নবগ্রাম, জেলা হুগলি থেকে। দীপ্ত কুমার হালদার শ্রীরামপুর হুগলি থেকে পাঠিয়েছেন এবারে চিঠিটি। সকালে বাড়ির সামনের রাস্তায় ছলাৎ ছলাৎ নদী। তুমি বুঝি দেখতে এসেছ আমায়? আমিও কতদিন দেখিনি তোমায়। আমার মতো তোমারও মন খারাপ বুঝি, তাই বাঁধ ভেঙেই চলে এসেছ। বড্ড মনে পড়ছে সেই তোমার হাঁটু জল পার হয়ে সদল বলে জল ছিটিয়ে ছিটিয়ে ওপারে স্কুলে যাওয়া। সবাই সবার জন্য অপেক্ষা করতাম তোমার তীরের গাছের ছায়ায়। আমরা নাম দিয়েছিলাম তপবন, আর তার বিপরীতেই তো আমাদের গ্রামের শান্তিনিকেতন প্রাইমারি স্কুল। সেই ছোট থেকেই তো তোমার কোলে পিঠে মানুষ আমরা। প্রতিদিন স্কুল যাবার পথে দেখতাম আমার বাবা শুয়ে আছেন পরম নিশ্চিন্তে তোমার আশ্রয়ে, শ্মশানের স্মৃতি মন্দির হয়ে। এই তো বছর 2 হলো মায়ের চিতাভস্ম ভাসিয়ে দিলাম 2 ভাইয়ে তোমার স্বচ্ছ স্রোতধারায়। দূরে কর্মক্ষেত্রে আমার স্কুলের বকবকেগুলোকে মাঝে মধ্যেই তোমার গল্প বলি, তোমার ছবি দেখাই। ওরা চুপ করে যায়, যেন তোমার কথা জানতে চায়। তাদের স্যার বাড়ি ফিরতে চায় একটা নদীর জন্য, এটা তাদের বিস্ময় জাগায়। ওরা কি করে জানবে বলো নদী কেমন করে স্থায়ী হয়ে যায় একটা মনে? কিন্তু আজ তুমি এ কি করলে? তোমায় বিশ্বাস করে, তোমার স্নিগ্ধ রূপে ভুলে যারা তোমার তীরে বাসা বাঁধল, তাদের উপর কিসের প্রতিশোধ নিলে? আমার বাড়ির সামনের উঠোনেও আজ তুমি উঠে আসছো আরও স্ফীত হতে হতে। তোমার রূপে ও কিসের প্রতিবাদ? আমরা তোমাকে বাঁধ দিয়েছি বলে? তোমার গর্ভ আবর্জনায় পূর্ণ করছি বলে? তোমার তীরের তোমার বন্ধু বৃক্ষ আমাদের লালসার শিকার হচ্ছে বলে? ও আমার প্রিয় নদী, আমরা তো এমনই। বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকেও আমরা একই অবহেলার চোখে দেখি। তাদের মন যন্ত্রণার কথা ভাবি কখনো বলো? তারা তবু সব সহ্য করে আমাদের মঙ্গলের কথাই ভাবেন। তাহলে তুমি কেন এত ভীষণ হলে? দেখো, মানুষগুলো একটু আশ্রয়, একটু খাবারের জন্য ওই ভোট প্রত্যাশী বাবুদেরও খোসামুদি করছে। তবে তুমি যতই ভীষণা হও, এই মানুষগুলো আবার তোমার কোলেই আশ্রয় নেবে, তোমার ফেলে যাওয়া পলিতেই ফলাবে তোমার নষ্ট করে দেওয়া ফসল। আমি আর ওরা তোমাকে ছাড়ব না কখনো, না, কোনো দিনও না। জানি তুমিও ছাড়তে পারবে না আমাদের। আমার প্রিয় দামোদরের জলভাসী মানুষের হয়ে দীপ্ত কুমার হালদার, শ্রীরামপুর হুগলি থেকে। সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, আপনার পাঠানো চিঠি পড়ব। রঘুদেবপুর হাওড়া থেকে আপনি লিখছেন। আমি হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত রঘুদেবপুর গ্রামের বাসিন্দা। আমার গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি কচুরিপানা ভর্তি খাল। সেটির অনেক পূর্বে নাম ছিল গৌরী গঙ্গা, যেটি ছিল একটি নদী। এই নদীতে জোয়ার ভাটা খেলত, নৌকা চলাচল করত। তখন ভারতবর্ষ ছিল পরাধীন। ওই নদীতে বাঁশের সাঁকো পারাপার করে ব্রিটিশ পুলিশ গ্রামে প্রবেশ করার চেষ্টা করত। সেই সময় গ্রামে চলত স্বাধীনতা সংগ্রামীদের কর্মকাণ্ড। গ্রামে অনেক স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ওই সময় বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলি, নানু ঘোষ এই এলাকায় আত্মগোপন করেছিলেন। ওই গৌরী গঙ্গা নদী, যা বর্তমানে মজে যাওয়া কচুরিপানায় ভর্তি খাল,
সেই নদীটি বিপ্লবীদের কর্মকাণ্ডে ভীষণভাবে সাহায্য করত। বাউরিয়া রেল স্টেশনে যখন ব্রিটিশ পুলিশ নামত, সেই খবর রনপাযুক্ত বিপ্লবীরা আমার গ্রামে বিপ্লবীদের পৌঁছে দিত। নদীর দুই পারে বিপ্লবীরা গার্ড দিত। ব্রিটিশ পুলিশ আসার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিপ্লবীরা বাঁশের সাঁকো তুলে নিত। ব্রিটিশ পুলিশ নদী পার হয়ে গ্রামে পৌঁছানোর আগেই বিপ্লবীরা নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হতো। বর্তমানে সেই গৌরীগঙ্গা নদীটি মজে যাওয়া খালে পরিণত হলেও ওই কচুরিপানা ভর্তি খালের পাশে যখন যাই, তখন সেই অতীত দিনের বিপ্লবীদের মনে মনে স্মরণ করি আর প্রণাম করি মজে যাওয়া কচুরিপানাযুক্ত গৌরী গঙ্গাকে। সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, আপনি লিখলেন রঘুদেবপুর, হাওড়া থেকে। এবারে পড়ব দীপক কুমার মৃধার পাঠানো চিঠি। দীপক কুমার মৃধা থাকেন কলকাতা 150-এ। ওপারে কারা হাঁকছে বলে মনে হচ্ছে না? ওই শোনো, ও সুশীল মাঝি, ও সুশীল দা, ওপারে যাব, আমাদের একটু পার করে নাও। এমনি করেই পারের যাত্রীদের দারুণ আকুতি ভরা ডাক আমাদেরও কানে আসত। সন্ধ্যার পর আর খেয়া চলত না, তখন দত্ত নদীতে। দাঁড়াও, যাচ্ছি। দত্ত নদীর মাঝির আশ্বাস বাণীতে ওপারের ক্লান্ত পথিকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলত। শৈশব কৈশোরের কত স্মৃতি মনে পড়ে যায় জন্মভূমির এই নদীটিকে ঘিরে। টিপলি ঘেরি হাটখোলার পাশেই যে ছিল আমাদের বসত ভিটে। শুক্রবার হাটের দিন কত না বড় ছোট নৌকায় ভরে যেত হাটখোলার ঘাট। আমার ভালো লাগতো জেলেরা হাটে মাছ বিক্রি করে যখন ফিরে যেত, সন্ধ্যা নেমে আসতো, জেলে ডিঙিতে জ্বলে উঠত লণ্ঠনের আলো। জেলেরা ডিঙি নিয়ে আবার সুন্দরবনের দিকে চলে যেত। লণ্ঠনের আলোগুলি মিটমিট করতে করতে নদীর বাঁকে আড়াল হয়ে যেত, আর আমার মনটা তখন ভারী হয়ে উঠত। যখন রাজহাঁসের মতো সাদা লঞ্চ আসতে দেখতাম, ভীষণ আনন্দ পেতাম। ছুটে যেতাম ঘাটে। লঞ্চের গায়ে লেখা থাকতো কলিকাতা। কি আশা, কি স্বপ্ন জেগে উঠত মনে, একদিন বড় হয়ে শহরে যাব। আমাদের একটি ছোট্ট ডিঙি ছিল। কতবার সেই ডিঙি নিয়ে জোয়ারের সময় নিজেই বৈঠা চালিয়ে ভাইকে সঙ্গে নিয়ে প্রায় 2 কিলোমিটার দূর থেকে পানীয় জল আনতে যেতাম। দুকুল পরিপূর্ণ হয়ে উঠত জোয়ারে, ধানি ঘাস ডুবে যেত, অর্ধডোবা হতো নধর বাইন বন। ঝাঁকে ঝাঁকে বাটাং পাখির দল উড়ে এসে বসত আর দোল খেত ঢেউ তরঙ্গে। দুর্গা প্রতিমা নিরঞ্জনের বিকেলবেলা দত্ত নদীর দুপার জুড়ে শত শত মানুষের ভিড় জমে উঠত। নৌকা বাইচ প্রতিযোগিতা। রানীর মতো সেজে উঠত পরম আত্মীয়া আমাদের দত্ত নদী। দীপক কুমার মৃধা ভাবনা সুন্দর প্রাত্যহিকীকে লিখেছিলেন চিঠিটি কলকাতা 150 থেকে। সুনন্দ প্রাত্যহিকী লিখছেন বিথি ব্রহ্ম, চাকদহ, নদিয়া থেকে। আমার জন্মদিনে বাবা আমাকে একটা শিশু নদী উপহার দিয়েছিলেন। নাম দিয়েছিলেন সহজিয়া। ছোট্ট নদীতে ছোট্ট ছোট্ট ঢেউ ছিল, কুলুকুলু চলন, যেন কিশোরীর খিলখিল হাসি, কারণে অকারণে ছোট ছোট জলের ঝাপটা। অল্প স্রোতে পুঁচকে কিছু মাছ সাঁতার কাটত। তীরে বসে ছোট্ট হাতে তালি দিতাম, হাসিতে খুশিতে নদীর মতো টলমল করতাম। তারপরে সেই সহজিয়া দৈর্ঘ্য প্রস্থে অনেক বেড়ে উঠল। আমিও বড় হচ্ছিলাম, আমার সঙ্গে ওর মনের অনেক কথার আদান প্রদান। দুই পাড়ের গাছপালা, জঙ্গল, ঝোপঝাড়, সেসব সহজিয়ার বুকের গহীনে সবুজের ছাপ ফেলেছে। সহজ বন্ধুত্ব গড়ে উঠেছে পাখি কাঠবেড়ালিদের সঙ্গে। আমি
যৌবনবতী হলাম। সহজিয়াও ডাগর ডোগর, জীবনের প্রতিটি ক্ষেত্রে বড্ড বেগবতী। সামনে গিয়ে বসলে ছলাৎ ছলাৎ করে উত্তর পেতাম, যেন বলতো সব শুনছি। শুনেছি সব। গাছেদের সঙ্গে ছিল সখ্য। একদিন সহজিয়ার বুকে আমার ছোট্ট নৌকা নিয়ে ভেসেছিলাম। সঙ্গে ছিল আমার মনের মানুষ। মাথার উপরে মায়াবতী চাঁদ, কি অপূর্ব পরিবেশ! আমার মনের মানুষ বাঁশির সুরে সুরে ভরে তুলেছিল চারপাশ। এরপরে চলল অন্য নদীর জীবন। অন্য প্রবাহে বিলীন থাকলাম বহুদিন। আজকে বহুদিন বাদে সহজিয়ার পাশে বসলাম। আমার জীবনে আজ আর রং নেই, বেগও নেই। বিবর্ণ জীর্ণ লতা আমায় জড়িয়ে ধরেছে। গর্ভধারণ করতে পারিনি, তাই পারিবারিক জীবনে সংকটের ছায়া। সহজিয়ার চারপাশও বড্ড নোংরা। বর্জ্য প্লাস্টিকের স্তূপ দেখে মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। সহজিয়ারও স্রোত নেই, মরা নদী। চারপাশে শুধুই বিবর্ণতা। আমার চোখ ফেটে জল এলো। দুফোঁটা গরম জলে কেঁপে উঠল আমার সহজিয়া। বিথি ব্রহ্মের লেখাটি পড়ছিলাম। আপনি থাকেন চাকদহ, নদিয়ায়।